আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচটা কি কেউ মিস করছেন? মিস যদি করে থাকেন আপনি অনেক বড় একটা জিনিস মিস করে গেছেন। কারণ সিলেট টাইটান্স লাস্ট এক বলে ম্যাচ ফিনিশ দিছে। কি পরিমাণ এক্সাইটিং ম্যাচ হয়েছে সেটা যারা যারা না দেখছেন তারা বুঝতে পারবেন না। আমার মনে হইলো বাংলাদেশের বিপিএল এর ইতিহাসে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের শ্রেষ্ঠ ম্যাচ দেখলাম। আপনাদের নিশ্চয়ই বাংলাদেশ এবং ভারতের নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটার কথা মনে আছে। সৌম্য সরকার বল করতেছিল, লাস্ট বলে দরকার ছিল 5 রান। সৌম্য সরকার অফ সাইডে এমন একটা বল করছে যেই বলে এমনভাবে ডিকে মানে দীনেশ কার্তিক হিট করছিল, অফ সাইড দিয়ে মিড অন দিয়ে গিয়ে ডিরেক্ট ছক্কা হয়ে গেছিল। এক বলে 5 লাগতো, 6 মেরে কিন্তু ডিকে ওই ম্যাচটা ভারতকে জিতায় ফেলছিল। সেম ঘটনাটাই আজকে ঘটছে। ডিকের জায়গায় স্ট্রাইকে ছিল ক্রিস ওকস। ক্রিস ওকস কিন্তু সিলেটের হয়ে আজকেই প্রথম মাঠে নামছে। আজকে নেমেই 2টা উইকেট পাইছে এবং কত রান করছে সেইটা কিন্তু দেখার বিষয় না। লাস্ট বলে ছক্কা মেরে দিছে সেই দীনেশ কার্তিকের মতো। সৌম্যর জায়গায় বলার ছিল ফাহিম আশরাফ রংপুরের হয়ে। ভাই বিশ্বাস করেন এমন ম্যাচ আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দিনও দেখি নাই, এমন ম্যাচ দেখি নাই, এমন এক্সাইটিং ম্যাচ দেখি নাই। মাত্র 111 রান করে প্রায় ডিফেন্ড করে ফেলছিল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সকে আসলেই একটা ভালো দল বলতে হবে ভাই, বিশ্বাস করেন বিপিএল এর অথেন্টিক ভালো দল হচ্ছে রংপুর রাইডার্স। অথেন্টিক একটা প্লেয়ারও ফাউ প্লেয়ার নাই, প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করে। এখানে ফাউ প্লেয়ার আছে আপনি বলতে পারবেন না। রংপুর রাইডার্স একদম মানে কি বলবো, নুরুল ইসলাম সোহানের ক্যাপ্টেন্সিও ভালো ছিল, তারপর শেষ হয়ে যাওয়ার পর থেকে লিটন কুমার দাস এতদিন ক্যাপ্টেন্সি করলো, আজকে ক্যাপ্টেন্সি করলো। অসাধারণ ভাই, অসাধারণ। একটুর জন্য ম্যাচটা হাতে থেকে ছুটে গেছে। এটা আসলে ভাগ্যের খেলা। দেখেন লাস্ট 2 ওভারে সিলেট টাইটান্সের কিন্তু 15 রান লাগতো, খেলাটা এমনভাবে নিয়ে চলে আসছিল রংপুর রাইডার্স নিজেদের হাতে। 112 রানের টার্গেট, ওই জায়গায় লাস্ট 2 ওভারে 15 লাগে। বুঝতেছেন রংপুর রাইডার্স থেকে কই আনছিল খেলা। যাই হোক, মুস্তাফিজুর রহমান 19 নম্বর ওভার করলো, মাত্র 6 রান দিয়ে গেছে। অসাধারণ একটা ওভার করে গেছে মাত্র 6 রান দিয়ে। তারপরে আবার প্রথম বলেই কিন্তু উইকেট পাইছিল, স্যাম বিলিংসের উইকেটটা পাইছিল। স্যাম বিলিংস যদি ওই বলে না যাইতো তাহলে খেলা এত দূর আসেই না, খেলা হয়তো বা মুস্তাফিজুর রহমানের ওভারেই শেষ হয়ে যাইতে পারতো। লাস্ট ওভারে যে 9 রান লাগতো ওই পর্যন্ত খেলা আসারই কথা না। যাই হোক, লাস্ট ওভারে ফাহিম আশরাফকে দোষ দেওয়ার কোনো জায়গা নাই, কারণ ফাহিম আশরাফ প্রথম বলে সিঙ্গেল দিছে, ক্রিস ওকস সিঙ্গেল দিল, মঈন আলী স্ট্রাইকে গেল। মঈন আলী স্ট্রাইকে যাওয়ার পরে কি হইলো, সরি আমি একটু ভুল বলছি, প্রথম বলে মঈন আলী সিঙ্গেল দিছে ওকসকে, ওকস দ্বিতীয় বলে সিঙ্গেল দিছে মঈন আলীকে, মঈন আলী স্ট্রাইকে। মঈন আলী স্ট্রাইকে যাওয়ার পর পরের বল মঈন আলী ডট, পরের বল ডট খেলার পর পরের বলে মঈন আলী কিন্তু হিট করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছে। এর পরের বলে খালেদ আহমেদ নামছে, খালেদ আহমেদ কিন্তু স্ট্রাইকে। খালেদ আহমেদ স্ট্রাইকে থেকে একটা সিঙ্গেল দিছে, ওই সময় কিন্তু 2 বলে 7 রান লাগতো। একটা সিঙ্গেল দেওয়াতে কিন্তু ক্রিস ওকস স্ট্রাইকে চলে গেছে। ওইখানে 2 নেওয়ার মতো অপশন ছিল, খালেদ আহমেদ স্ট্রাইকে যাইতে পারতো, কিন্তু ক্রিস ওকস 2 নেয় নাই। সে স্ট্রাইক রাখতে চাইছে, তাই 1 রান নিয়ে কিন্তু নিজের স্ট্রাইকটা বজায় রাখছে। লাস্ট বলে রান লাগে ছক্কা। ফাহিম আশরাফ পুরা ওভারটা ভালো করছে, মাত্র 3 রান দিছে। লাস্ট বলে গিয়ে 6 খেয়ে ফেলছে, একদম লাস্ট বলে গিয়ে 6 খেয়ে ফেলছে। কি বলবেন, কিচ্ছু বলার নেই, কিচ্ছুই বলার নেই। রংপুর রাইডার্সের আসলে ভাগ্যটাই খারাপ ছিল, কারণ এইখানে ফাহিম আশরাফকেও দোষ দেওয়া যাইতেছে না। রংপুর রাইডার্স ভালো খেলা নাই বা ফিল্ডিং মিস করছে, বোলিং খারাপ করছে, কোনো কিছুই বলা যাবে না। হ্যাঁ, ব্যাটিংটা রংপুর রাইডার্স খারাপ করছিল অবশ্যই, কারণ 111 রানের মধ্যেই তাদেরকে তাদের ইনিংস গুটায় ফেলতে হয়েছিল, যেটা টি-20 ক্রিকেটের জন্য একদমই সুইটেবল না। 111 রানে আসলে ডিফেন্ড করা খুবই কঠিন। এমন একটা খেলা কিন্তু আইপিএলে গতবার দেখছিলাম, পাঞ্জাব কিংসের সাথে সম্ভবত চেন্নাই সুপার কিংস নাকি আরসিবির খেলা ছিল, ঠিক মনে পড়তেছে না। 110 বা 12 রানের একটা খেলা ছিল, সেটা কিন্তু পাঞ্জাব শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে ডিফেন্ড করে ফেলছিল। ওই রকম একটা ম্যাচই কিন্তু আজকে আমরা বিপিএল এ দেখলাম, এবং বিপিএল এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাচ উপাধি দিয়ে দিলাম আমি এই ম্যাচটাকে। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রংপুর রাইডার্স একটা অথেন্টিক ভালো দল। রংপুর রাইডার্সকে নিয়ে আসলে আমার বেশি কিছু বলার নাই, হেরে গেছে সমস্যা নাই। এই সিজনটা হয়তোবা তেমন একটা ভালো যায় নাই, রংপুর রাইডার্সের এলিমিনেটর খেলারই কথা না। শেষ দিকে আসলে রংপুর রাইডার্স বাজে পারফরমেন্সের জন্য নোয়াখালীর সাথে একটা
ইজি ম্যাচ হারার জন্য। এইসব কারণে আসলে রংপুর এবার এলিমিনেটর খেলে প্রথম ম্যাচ হেরেই বাদ পড়তে হইলো। আর রংপুর যদি মনে করেন যে কোয়ালিফায়ার 1 খেলতে পারতো, যদি হেরেও যাইতো প্রথম ম্যাচে, সেই ক্ষেত্রে আমি শিওর থাকতাম যে রংপুর দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনাল খেলবে। এইবার রংপুরের ভাগ্যে আসলে ছিল না। তবে লিটন কুমার দাস এবং নুরুল ইসলাম সোহান দুইজনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। দুইজনের ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো ধরনের কথা বলার মতো নাই। দুইজনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। যাই হোক, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ইয়ার রংপুর রাইডার্স। আর সিলেট টাইটান্সের জন্য তো অনেক অনেক শুভকামনা থাকবে। তবে জেতার পরও কিন্তু সিলেট টাইটান্স ডিরেক্ট কিন্তু ফাইনালে যেতে পারে নাই। এখনো আমাদের কোয়ালিফায়ার ম্যাচ আছে, 2টা কোয়ালিফায়ার আছে এখনো। প্রথম কোয়ালিফায়ার আজকে রাতে কিন্তু চট্টগ্রাম কিংস এবং রাজশাহী রয়্যালস নামতেছে। এইখান থেকে যে হেরে যাবে, যে জিতে যাবে, সে তো ডিরেক্ট ফাইনালেই চলে যাবে। আমার মনে হয় রাজশাহী জিতে যাবে প্রথম ম্যাচটা। আর চট্টগ্রামের সাথে যদি চট্টগ্রাম হারে, সেই ক্ষেত্রে চট্টগ্রামের সাথে সিলেটের আরও একটা ম্যাচ খেলতে হবে কোয়ালিফায়ার 2। সেই ম্যাচে যে জিতবে সে ফাইনালে চলে যাবে। এখন সিলেটের সামনে কিন্তু আরো বড় একটা চ্যালেঞ্জ আছে। যদিও জিতে গেছে, কিন্তু সামনে আরো বড় চ্যালেঞ্জ। হয়তোবা চট্টগ্রাম কিংস অথবা রাজশাহী রয়্যালসকে ফেস করা লাগতে পারে। চট্টগ্রামকে ফেস করলে আমার মনে হয় সিলেটের জন্য ইজি হবে জেতাটা। যদি রাজশাহীকে ফেস করা লাগে, সেই জায়গায় কিন্তু খুবই টাফ হয়ে যাবে সিলেটের জন্য। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকেন। বিপিএল কিন্তু শেষ মুহূর্তে এসে একদম জমজমাট হয়ে উঠছে। আজকে সিলেটের লাস্ট বলে যখন ওক্স ছক্কা মারলো, তখন কিন্তু সিলেটের মালিক বা ওনার ফাহিম আল চৌধুরী, তাকে মাঠে দেখলাম সিজদা দিতে। একদম 6টা মারার সাথে সাথে সে কিন্তু একটা লং সিজদা দিছে মহান আল্লাহ তাআলার দরবারে, পশ্চিম দিকে ফিরে। এই জিনিসটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সে আসলে শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা না চাইলে তো আর ক্রিস ওক্স বাংলাদেশে আসতোও না, ক্রিস ওক্স লাস্ট বলে ছক্কাও মারতে পারতো না। হইতে পারতো স্ট্রাইকে তখন খালেদ আহমেদ, যে কোনো কিছু হইতে পারতো। মহান আল্লাহ তাআলা না চাইলে তো এটা সম্ভব ছিল না। তার জন্যই যেহেতু এটা সম্ভব হয়েছে, তাই ফাহিম আল চৌধুরী কিন্তু আল্লাহ তাআলার যেই শুকরিয়া সেটা আদায় করতে বা তার দরবারে সিজদা করতে কিন্তু ভুলেন নাই। এই বিষয়টা দর্শকদের মনও মাথায় দিচ্ছে এবং সকল মুসলিম ভাই বোনদের মনেও কিন্তু জায়গা করে নিছে ফাহিম আল চৌধুরী। তার জন্য অবশ্যই অবশ্যই আমার শুভকামনা থাকবে। আশা করতেছি কোয়ালিফায়ার 2তে তারা চট্টগ্রামকেই ফেস করবে এবং ইজিলি জিতে কিন্তু ফাইনাল পর্যন্ত চলে যাবে। ফাহিম আল চৌধুরী অলরেডি ঘোষণা দিছে যে সিলেট যদি ফাইনালে যায়, সিলেটের যত দর্শক, সিলেটের যত ফ্যান বেস স্টেডিয়ামে আসতে চায়, সেগুলা সে নিজ খরচে আনবে। দরকার পড়লে হেলিকপ্টার ভাড়া করে আনবে, নিজস্ব বাস দিবে, ট্রেন দিবে, সব কিছু দিবে। মানে কি বলবো, সিলেট খালি ফাইনালে যাওয়া লাগবে, এইটাই সে চাইছে। ফাইনালে যাক, প্লেয়ারদেরও কোনো চিন্তা ভাবনা নাই, সিলেটের ফ্যান বেসেরও কোনো চিন্তা ভাবনা নাই, সব কিছু সে দেখবে, এটা সে বলে দিছে। তার আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা তার হাত বইরা দিছে। এখন সে ওয়েট করতেছে শুধুমাত্র সিলেট যাক ফাইনালে। সিলেট যদি ফাইনালে যায়, তাহলেই কিন্তু সে দর্শকদের বলেন, প্লেয়ারদের বলেন, একদম ভইরা ভইরা দিবে। যাই হোক, সিলেটের জন্য শুভকামনা থাকলো। আশা করতেছি রাজশাহী এবং সিলেট ফাইনাল খেলতেছে, জমজমাট একটা বিপিএল এর ফাইনাল দেখতেছি। তবে রংপুর রাইডার্স থাকলে আরো মজা হইতো, আরো ভালো লাগতো। রংপুর রাইডার্সের ভাগ্যটা আসলে প্রতি বছরই খারাপ থাকে, এই এলিমিনেটর বা সেমিফাইনালের যে রাউন্ডটা চলে, এই রাউন্ডে এসে বাদ পড়ে যায়। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।